তাহলে আমরা এখন পাতাল ঘরের দিকে যাচ্ছি। চলুন তাহলে। কতটা নিচে হবে? 10টা 12টা সিঁড়ির নিচে ঘর আছে, বাবা প্রতিষ্ঠিত আছে। দর্শক বন্ধুরা, আজ আমি এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়ায় শ্মশান কালী মন্দিরে। শ্মশান কালী মন্দিরের হাত কয়েক দূরে রয়েছে ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে একটি পাতাল ঘর, যেখানে প্রতিষ্ঠিত ছিলেন পাতাল কালী, মা তারা আর বাবা মহাদেব। তবে বর্তমানে শুধু বাবা মহাদেব এই পাতাল ঘরে বিরাজমান। এই হচ্ছে কাটোয়া মহাশ্মশান। কিছুটা দূরে প্রবাহিত হয়ে চলেছে গঙ্গা নদী। মহাশ্মশানের উল্টো দিকে একটা লোহার গিলের দরজা খুলে দূরে দেখতে পেলাম শ্মশানকালী মন্দিরের নাট মন্দির। তবে বলে রাখি, শ্মশানকালী মন্দির নাম হলেও শ্মশানের সাথে এই মন্দিরের কোনো যোগ নেই, অর্থাৎ মন্দির গৃহস্থ পরিবার দ্বারা পরিচালিত। মন্দিরের দরজার সামনে এসে দাঁড়াতে লক্ষ্য করলাম 70 ঊর্ধ্ব একজন মহিলা শ্মশানকালী মায়ের পূজায় ব্যস্ত। আমার পদশব্দে ঘাড় ঘুরিয়ে তিনি আমাকে শুধু একবার দেখলেন, তারপরেই তিনি পুনরায় মায়ের পূজায় মনোনিবেশ করলেন। মন্দিরের গর্ভগৃহ এবং মন্দিরের চারপাশে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ লক্ষ্য করলাম। পরে জানতে পেরেছিলাম কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পূজা বংশ পরম্পরায় চৌধুরীরা করে আসছেন। মায়ের পূজার সমাপন্তে শ্রীমতী আরতি চৌধুরীর কাছ থেকে জানতে পারলাম প্রাচীন মন্দির সম্পর্কে কিছু ইতিহাস। দেখুন, এই হচ্ছে কাটোয়া রেল স্টেশন। রেল লাইন অতিক্রম করে চলে এলাম ঠিক এই স্থানে। তারপরে ডান দিকের রাস্তায় একটু এগিয়ে একটা টোটোতে চেপে রওনা দিয়েছিলাম শ্মশান ঘাটের দিকে। ভাড়া মাত্র 10 টাকা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছি যে মন্দিরে প্রতিষ্ঠিত শ্মশান কালী, গড়া প্রতিমা শ্মশান কালী মা। এখানে এই যে পাতাল কালীমাকে দেখতে পাচ্ছি, ইনি কি প্রস্তর মূর্তি? হ্যাঁ, পাথর মূর্তি। কিছু সময় কথা বলার পরে শ্রীমতী আরতি দেবী আমাকে নিয়ে চললেন মন্দিরের পার্শ্ববর্তী স্থানে। স্থানটি নানান গাছগাছালিতে ভর্তি, যেখানে আছে পাতাল ঘর। শ্মশান কালী মা, ইনি কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলেন তার ইতিহাসটা যদি একটুখানি বলেন। এটা হচ্ছে সাধু বাবার আশ্রম। সাধু বাবা ওই পঞ্চমন্ডির আসনে মাকে পেয়েছিলেন, দিয়ে উনি প্রতিষ্ঠা করেছিলেন যে আমাদের দাদা শ্বশুর ঠাকুমা শাশুড়িকে উপযুক্ত শিষ্য সেবা হিসাবে রেখে গিয়েছিলেন। সাধু বাবা আমাদের পূর্বপুরুষ সেই ঠাকুমা শাশুড়ি গুরুদেব ছিলেন, কিন্তু আমি তো দেখি নাই, আমার আমলে তো নয়। দাদা শ্বশুরকে দেখি নাই। ঠাকুমা শাশুড়ি প্যারালাইসিস ছিল, ওনার আমলে উনি আমাকে শখ করে এনেছিলেন। ছোটোবেলায় আমার মা বাবা মরা, আমার শ্বশুরমশাই এনেছিলেন। তখন থেকেই মায়ের কাছেই আমি থাকি। ওনারা সব আস্তে আস্তে দেহ রেখেছেন। কত বছরের এই মন্দির? এই মন্দির অনেক বছরের, আমি বলতে পারবো না। সাধু বাবা গেছে, ঠাকুমা শাশুড়ি, দাদা শ্বশুর গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, এখন আমরা রয়েছি, তাহলে অনেক দিনই বটে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সাধু বাবা বলে একজন সাধু, উনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী সময় উনি আপনাদের পূর্বপুরুষকে এর সেবায়ত হিসাবে এই মন্দিরের দায়িত্বভার তুলে দেন। এটাই তো হচ্ছে ব্যাপার। আর আমার স্বামীর এখন 3 ভাই, সব দেহ রেখেছে, মারা গিয়েছে। 3 জনাই চলে গেছে। ঠাকুরের দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে। আপনি এখন সমস্ত কিছু দেখাশোনা করেন। বৌমা আছে, আত্মীয় স্বজন পুজোর সময় প্রচুর সব আসে। আচ্ছা, তো এইবার ধরুন আপনাদের এই জায়গাটা তো বিরাট দেখতে পাচ্ছি, বেশ একটু জঙ্গলাকীর্ণ বলতে গেলে, অনেক গাছপালাও রয়েছে, বাগান তো। এই মন্দির সম্পর্কে 2-4টে কথা একটুখানি যদি বলেন, যে এই মায়ের যে মানে মাহাত্ম্য সে সম্পর্কে। মায়ের মাহাত্ম্য, মা 12 মাসে ওখানে থাকেন বেদিতে। কোজাগরী লক্ষ্মী পুজোর পরে মায়ের বিজয়া হয়, তারপরে আবার ঢাক ঢোল বাজিয়ে 2 সপ্তাহ তৈরি হয়, অঙ্গরাগ হয়। তারপর ওখান থেকে পুজোর দিনে ঢাক ঢোল বাজিয়ে সব আত্মীয় স্বজন ভক্তবৃন্দ মিলে মাকে নিয়ে আসা হয় গোধূলি লগ্নে, দিয়ে তারপর 12 মাসই মা থাকেন। তো আপনাদের এই যে শ্মশান কালী মন্দির তো অনেকটা জায়গা জুড়েই তো দেখতে পাচ্ছি। কতটা জায়গা হবে তাও? প্রায় 2 বিঘে তো হবে। আচ্ছা, এই যে শ্মশান কালী, তার মানে কি রাস্তার অপর পারে তো শ্মশান, কাটোয়া মহাশ্মশান, তো সেই শ্মশান কেন্দ্রিক কালীবাড়ি এটা? না না না, এটা বাড়ির ঠাকুর।
শ্মশান কালীময় পঞ্চমন্দিরে। তখন আগের দিনের সাথে জঙ্গল ছিল, আমার আমলে তো নয়, মা শ্মশান কালী নামেই প্রতিষ্ঠিত। আচ্ছা, এখানে কতগুলো এরকম পঞ্চমুণ্ডির আসন আছে? একটাই আছে, আর পাতালেশ্বর মহাদেব আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন। পাতালেশ্বর মহাদেব কেন বলছেন? উনি সাধু বাবা, আগের দিনে জঙ্গল ছিল, ওখান থেকে পেয়েছিল বাবাকে, ওখানেই প্রতিষ্ঠা করেছে, আমার আচ্ছা। আমলে নয়। এই যে পাতাল কালী যেটাকে বলছেন, মায়ের মর্মর মূর্তি, পাতালেশ্বর মহাদেব আছে। হ্যাঁ, এই যে পাতাল কালী কি উনি এই পাতালেই ছিলেন? ওখানেই ছিলেন। পাতালেই তারপরে ছিলেন। আগের দিনে তো বেশি বন্যা হতো, মায়ের স্বপ্নাদেশী আবার ওই বেদিতে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, স্বপ্নাদেশী হয়েছে, মা কাকে কিন্তু স্বপ্ন আমার দিয়েছিলেন? আমলে না। আচ্ছা, তার আগে তার আগে মানে আপনাদের ঠাকুমা পূর্বপুরুষ শাশুড়ি, কাউকে হ্যাঁ, স্বপ্নাদেশ ঠাকুমা শাশুড়ি করেছিলেন? ওদেরকে স্বপ্ন দিয়ে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, কোথায় আছে একটুখানি দেখান। পাতাল ভৈরব, এই যে এখানে পাতাল ভৈরব, 10টা সিঁড়ি নিচে ঘর আছে, আমার দেওয়ারের ছেলে, হ্যাঁ। ওই জন্য এই জিনিসপত্র মিস্ত্রিরা রেখে গেছে, পুজোর সময় এসব দরকারে লাগে, আত্মীয় স্বজন ভক্তবৃন্দ এলে। আচ্ছা, আপনার মন্দিরে মূল মন্দির যেটা, সেখানে যে পাতাল কালীকে দেখতে পেলাম, আসলে সেই পাতাল কালী ছিলেন এই পাতালের ভেতরে। এই ঘরটার নিচেই হচ্ছে সেই পাতাল। তা এই ঘরটি কবে নির্মিত হয়েছে? এটা হ্যাঁ? আমার আমলে নয় বাবা। অনেক আগে। হয়তো মেরামত হয়েছে, রং টং করা হয়। আপনার যখন বিবাহ হয়েছিল তখন থেকেই আপনি এখানে বিবাহ এরকম এখানেই দেখতে আছে, পাচ্ছেন। হ্যাঁ। এই ভবনও এরকমই ছিল, এই জায়গাটা এরকমই ছিল। এই 10টা সিঁড়ি নিচে, মানে মাটির নিচে যে ঘর আছে, সেই ঘরে হচ্ছে মহাদেব বিরাজ করছেন। চলুন একটু দেখান সেই জায়গাটা। একটা টর্চ লাইট আনার জন্য নিজের বাসস্থানের দিকে চললেন শ্রীমতী আরতি দেবী। এখানে কি আরেকটি মন্দির আছে? ওইখানে হ্যাঁ, সমাধি মন্দির। চলুন সমাধি মন্দিরটাতে দেখান। প্রথমধ্যে চোখে পড়ল জনৈক সাধু বাবার সমাধি মন্দির, তাই সেটি দেখার জন্য পথ বদলে আমরা চললাম সমাধি মন্দির দর্শন করার জন্য। এই সমাধি মন্দিরটা কত বছরের পুরানো? তখনকার সাধুদের মন্দির। ও, এটাও বেশ পুরানো। হ্যাঁ, বহু পুরনো। মেরামত করা হয়, রং করা হয়। আর ওনাদের বাড়ি হচ্ছে বোলপুর সন্নিকট বিলাতি সুলতানপুর। দিয়ে ওই চৈত্র মাসের 1 তারিখে এই সাধু বাবার খুব বড় করে ব্রাহ্মণ সেবা দেওয়া হয়। ওনাদের বাড়ি থেকে 2-3 গাড়ি লোকজন আসে, এসে এখানে শুধু ব্রাহ্মণটা আমাদের বলে রাখা হয়, ওরা। আচ্ছা, এটা সেই সাধু বাবার সমাধি হ্যাঁ, মন্দির। ওরা সাধুর সঙ্গে, তখন সাধু সঙ্গ ছিল। আমরা এখন সংসারী, আমাদের ওই বোন, ছেলে, বউ সব রয়েছে। আচ্ছা, না, যে সাধু বাবা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তারই সমাধি এইটা। তাদের সঙ্গ ছিল, সেই সমাধি তাদের সঙ্গে ওইসব ছিল, সাধুর সঙ্গ ছিল, বিলাতি বাড়ি, যে ওনাকে এখানে ওরা সমাধি দিয়েছিল। সনত কুমার, হ্যাঁ, সনত কুমার এনার নাম। তাহলে যে সাধু বাবা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্মশান কালী, তাহলে উনি নন, না, এটা উনি নন, এটা অন্য একজনের সমাধি, অন্য সাধু বাবার সমাধি। তো এই যে সনত কুমার, উনি কি ওই সাধু বাবার সমসাময়িক না তারপরে? না, ওনার সঙ্গে। তাহলে আমরা এখন পাতাল ঘরের দিকে যাচ্ছি। চলুন তাহলে। কতটা নিচে হবে? 10টা-12টা সিঁড়ির নিচে ঘর আছে, বাবা প্রতিষ্ঠিত আছে। এবার এই সাধন ক্ষেত্রের মূল আকর্ষণ পাতাল ঘর দেখার পালা। সাধিকা শ্রীমতী আরতি দেবী খুব সহজেই একটার পর একটা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন, পিছু নিলাম আমি। এখানে বলে রাখি, এ ধরনের পাতাল ঘর আমি অন্য প্রাচীন আশ্রমেও দেখেছি। আগেকার দিনে সাধনার জন্য পাতাল ঘর বানানো হতো। তার মূল উদ্দেশ্য হলো নির্জনে, নিরিবিলি, শব্দহীন, ঠান্ডা পরিবেশে সাধনা করা। এর ফলে সাধনায় দ্রুত মনোনিবেশ সম্ভব হতো। হ্যাঁ, যাচ্ছি। তো মশা আছে। এখানে ধূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, সব পুজো করে গেছে বৌমা। তো জায়গাটা বেশ ঠান্ডা না? এবং এর যে নির্মাণ শৈলী দেখে বোঝাই যাচ্ছে বহু পুরানো। আর এখানেও একটা ঘর আছে দেখতে পাচ্ছি। এখানে পাতাল মাছ, ওই যে
তারামূর্তি এখানেই তখন ছিলেন। এখানে একটু বসুন। এখানে বসতে পারবেন তো? আর এই যে মহাদেব আছে, টর্চ লাইটে দেখে না আমাকে। আবার এখানে আলপনাও আছে দেখতে পাচ্ছি। আপনি একটু এপাশে আসুন। কোন দিকে? এদিকে এই যে কুলুঙ্গি দেখতে পাচ্ছি, তার উপরে আপনার পালগুনা বেশ সুন্দর। আর ছাদটা ঢেউ মানে অর্ধবৃত্তাকার, তাই না ছাদটা? ঘরটিতে একটি মাত্র বিজলিবাতি টিমটিম করে জ্বলছিল। সাধিকার হাতে ছিল একটি ছোট টর্চ। এই দুই আলোয় পাতাল ঘর যতটুকু দেখানো সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরলাম। এসব সঙ্গে পেয়ে প্রতিষ্ঠা করেছিল। ঘর সব সাধু বাবারা বলে, আমাদের আমলে না, তবে মেরামত করানো হয়, রং করানো হয়। শিবলিঙ্গটি বেশ বিরাট। আর এইটা কি আছে? এইটা ওরা গদাধরের পাঁচ পদ্মের ছাপ আছে, ছোট্ট পাঁচ। গদাধরের পায়ের ছাপ। গদাধর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর শৈশবের সঙ্গে। দর্শক বন্ধুরা দেখুন, পাতাল ঘরে আমি দর্শন করলাম ভোলানাথ, বাবা মহেশ্বরকে, মহাদেবকে। আর আমার পিছনে এখানে প্রতিষ্ঠিত ছিলেন মূল মন্দিরে যে মাকে দেখেছিলাম, মা তারার যে মর্মমূর্তি, উনি এখানেই আগে কিন্তু প্রতিষ্ঠিত ছিলেন। পাতালঘর দেখার পরে আমরা ফিরে এলাম আশ্রমের শ্মশান কালী মন্দিরে। বহু বছর পূর্বে যে সাধু বাবা এই শ্মশান কালী মায়ের প্রতিষ্ঠা করে পূজা ও সাধনা করতেন তার সম্পর্কে বিশদে কিছু জানা যায় না। তবে একথা চোখ বুঝে বলতে পারি, এই জায়গাটিতে একটি আধ্যাত্মিক বা সাধন মাহাত্ম্য আছে। এই যে পঞ্চমুণ্ডির আসন, বাবা এখানেই মাকে পেয়েছিলেন, শ্মশান কালীকে পেয়েছিলেন, সব প্রতিষ্ঠা করেছিলেন। তারা মাকে পেয়েছিলেন, পাতাল ভৈরবকে পেয়েছিলেন। আচ্ছা, এখানে এই একটি পঞ্চমুণ্ডির আসন আছে। তারপরে আর এই আসনে বসে কেউ সাধনা করেছেন সাধু বাবা? সাধু বাবা করেছে, ওপরে আর কেউ ওঠে না। আমার আমলে কেউ ওপরে ওঠে না, উঠতে পারে না, সেরকম ইয়ে চাই তো। আমরা তো সংসারী, বসতে দিলে ঠিক মতো যোগ্যতা না থাকলে ক্ষতি হয়ে যাবে, যে অসুবিধা হবে। এই হচ্ছে আপনার সাধু বাবার ত্রিশূল। তা একটু সামনে নিয়েই আসুন, হাতে ধরেছেন যখন। আর ওটা সাধু মা ত্রিশূল। আর সাধু মা ত্রিশূল মানে উনি কি গৃহী ছিলেন সাধু বাবা? না, তাদের ভৈরবী ছিল। আচ্ছা, ভৈরবী আমি ত্রিশূল। দেখিনি কোনো। আচ্ছা, আপনি শুনে বলছেন। আর এই লোহার দরজা কি প্রথম থেকেই ছিল? না, কাঠের ছিল। আচ্ছা, তারপরে? পোকা ধরেছিল, তারপর আমার স্বামী ওটা নিয়ে, ওনার বন্ধুর গ্রিলের দোকান, বন্ধু দিয়েছে একটা মাকে। হ্যাঁ, দরজাটা তো বেশ শক্তপোক্ত লোহার দরজা। হ্যাঁ, ভালোই হয়েছে তো। আর তাহলে এই হচ্ছে সাধু বাবার ত্রিশূল। আর ভৈরবের যে ত্রিশূল সেইটা একটুখানি দেখিয়ে দেন। আচ্ছা, এই হচ্ছে ভৈরবের ভৈরবী ত্রিশূল। মায়ের ত্রিশূল। তাহলে আপনার যে স্বামী ছিলেন উনিও তো একজন সাধক ছিলেন। ওনার পুরো নাম কি? সংসারই ছিল, গৃহী সাধক ছিলেন। গৃহী সাধু। কি নাম ছিল ওনার? ওনার ছিল ঈশ্বর স্বপন চৌধুরী। আচ্ছা, উনি কবে ওনার দেহান্ত হয়েছে, মানে কবে উনি দেহ 2 রেখেছেন? বছর হলো। তারপর থেকে আপনি পুরো সব কিছু দেখাশোনা করেন? আমার ছেলে আছে, বৌমা আছে। সবাই মিলে আপনারা দেখাশোনা করছেন পারিবারিক ভাবে। আর আপনারা মা সংসারী হয়েছিল, ঠাকুমা শাশুড়িকে স্বপ্ন দিয়ে এনেছিল। বেশ, যে ঘরে আপনারা থাকতেন সেই ঘরটি একটুখানি দেখান। এও বহু পুরনো আগেকারই ঘর। আচ্ছা, মন্দির সংলগ্ন ঘর না? তো আপনি আপনার স্বামী আপনারা এই ঘরেই থাকতেন? ওই যে আমাদের গুরুদেব, উনি আমার স্বামী। আচ্ছা, কোথায় গুরুদেব? কোথায় গুরুদেবের নাম কি ছিল? গুরুদেবের নাম ছিল, উনি তো দেখে মনে হচ্ছে তান্ত্রিক সাধু ছিলেন।
মাধব চ্যাটার্জি। আর এখানে ভৈরবী মার ছবি রয়েছে। এই যে ভৈরবী মা দেহ রেখেছেন, এইগুলো হচ্ছে বলির খাঁড়া। বলি হয় পুজোর সময় মায়ের, এইটাই হলো বলির জায়গা। কিন্তু এখানে তো একটা ইট দেখতে পাচ্ছি। নিচে আছে তসলাটা, তলায় উই লেগে যাবে পোকা, ও সেই জন্য আপনারা খুলে এই রেখে জন্য দিয়েছেন। তো খুলে সেই নিশানাটা রাখা হয়। ওই যে তসলা ওখানে আছে, হাড়ি কাঠ, পুজোর সময় হাঁড়ি কাঠ পোতা হয়। হাড়ি কাঠটা কোথায় রেখেছেন? রোজ কি মাকে ভোগ দেওয়া হয়? হ্যাঁ, মাছ অন্য ভোগ হয় মায়ের। আচ্ছা, তারা মাছ যে কোথায় আছে হাড়ি কাঠ আপনাদের? ও আচ্ছা, ওইখানে এই দেখতে পাচ্ছি। যেখানে যত্ন করে না রাখলে উই লেগে যাবে, তো এই যে হাঁড়ি কাঠ। বেশ, দেখতে পাচ্ছি ওইখানে হাড়ি কাঠ আছে। এই তো হাড়ি কাঠটা। তাহলে আপনি যেরকমটা বলছেন প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, মাছ অন্য ভোগ হয়, তারপর ভাজা ডাল যা হয় সেইটি আমরা ভোগ দিয়ে গ্রহণ করি। মন্দিরে ভোগ রান্নার প্রস্তুতি চলছে। আপনার নামটা বলুন। দীপালি পাল। তো ওনার কাছ থেকেই শুনলাম যে মাকে প্রতিদিন ভোগ দেওয়া হয় এখানে। তো আজকেও প্রতিদিনের মতন আজকেও ভোগ রান্না হচ্ছে। তো আজকে ভোগের আইটেম কি কি আছে? আজকে শাক হবে, শাক ভাজা হবে, আলু সয়াবিনের তরকারি হবে, একটা মাছের ঝাল হবে, ডাল হবে। মায়ের আমিষ নিত্যদিনই মাছের ভোগ হয়। প্রাচীন মন্দির এটি। তো এই যে মন্দির আপনারা পরিবারগতভাবে আপনারা সবাই মিলে দেখাশোনা করেন, মা যে এখানে জীবন্ত জাগ্রত, সেটা কি আপনারা কখনো অনুভব করেছেন? কিভাবে করেছেন? কীভাবে করেছি বলতে, আমরা যেটা মনস্কামনা করি মায়ের কাছে জানাই, মা সেটা পূর্ণ করে। আচ্ছা, এটা হচ্ছে নরকপাল না? এটা সেই সাধু বাবার। আচ্ছা, সাধু বাবারটা আপনারা এখানে রেখে দিয়েছেন। যত্ন করেই রাখি, ইয়ে দিই। শনি মঙ্গলবার অমাবস্যা একটু করে কারণ দেওয়া হয়, আচ্ছা, সিঁদুর দেওয়া হয়। এটি মনোবাসনা সবারই পূর্ণ করে, ভক্তদের আশা পূর্ণ করে। আগের দিনে গঙ্গার জল বাড়ে, এখনো গঙ্গার জল বাড়লেই পাতাল ডুবে থাকে, বাবাও ডুবে থাকে। মা হচ্ছেন কষ্টি পাথরের মা আর শ্বেত পাথরের মহাদেব। আচ্ছা, এই যে মূর্তি, এই মূর্তি আপনার পুরো কোষ্টি পাথরের মূর্তি। মায়ের ইয়েতে মাথায় নাগ, কপালে পঞ্চমণ্ডি, কপালের উপরই নাগের উপরই পঞ্চমণ্ডি। হ্যাঁ, মায়ের হাতের মুঠো চানাচুর, বাঁ হাতের বাটিতে মহাপাত্র। এত ফুল দিয়ে যে পুজো করা হয়েছে, এটা আজকে করা হয়েছে এত ফুল দিয়ে পুজো? হ্যাঁ হ্যাঁ, আমাদেরই বাগানে সব ওই বোন তোলে, আমার বৌমা তোলে। আমি ওখানে জোড়া রয়েছি, তো এখনো ভালো করে ইয়ে করা হয়নি। এই যে